গল্প মুটুসি। লেখনীতে ঋতেশ্বিনী মহাবিশ। পর্ব ৯। রাতের গভীরতা বাড়ছে। জানালার বাহিরে বাগানের মাটি থেকে ঝিঝি পোকার মৃদু ডাক ভেসে আসছে। নীরবতা নেমেছে বোরাকের মাস্টার বেডরুমের। বোরাকের প্রশস্ত বুকের উপর উপুর হয়ে শুয়ে আছে বীর। বোরাকের একটা হাত আলতো করে ওকে জড়িয়ে রেখেছে, অন্য হাতে বীরের চুলের ভাঁজে। ছোট্ট বীর এখন বাবার উষ্ণতায় নিশ্চিন্ত। হঠাৎ বীর তার ছোট্ট মাথাটা উঁচু করল। বাবার মুখের দিকে তাকিয়ে অদ্ভুত এক প্রশ্ন করল সে। পাপা, তোতলা মানে কি? বোরাক এক মুহূর্তের জন্য থমকালো। ভুরুজোড়া কুঁচকে এলো তার। তার অবুঝ ছোট ছেলেটার মুখে এই প্রশ্ন অনাকাঙ্ক্ষিত। বোরাক এবার সাবধানে বীরকে বুকে নামিয়ে বাহুর উপর শুইয়ে দিল। ছেলের নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে অবাক স্বরে জিজ্ঞাসা করল, এই কথা তুমি কোথায় শিখেছ পাপা? কেউ বলেছে তোমাকে? পাপা, স্কুলের একটা বন্ধু আমাকে তোতলা বলেছে। এরপর একে একে আজকে স্কুলে ঘটে যাওয়া সকল ঘটনা খুলে বলল। চড়ুই কিভাবে রোহানকে পানিশমেন্ট করেছে তাও বলল। বলেই আবারও নিজের ঠোঁট টেপে হাসল। সব শুনে বোরাক স্তব্ধ বনে গেল। তার ছেলেটা বয়স বা কত? ৫ই তো পূর্ণ হয়নি এখনো। কথা বলার সময় তার র বা ঢ এর মতো অক্ষরগুলো উচ্চারণ করতে গিয়ে জিভ ল হয়ে যায়। বোরাক এটাকে এতদিন খুব স্বাভাবিকভাবে নিয়েছিল। ভেবেছিল বয়স বাড়ার সাথে সাথে সময়ের নিয়মে হয়তো সব ঠিক হয়ে যাবে। কিন্তু না, এখন এটাকে কেবল সময়ের উপর ছেড়ে দিয়ে হাত পা গুটিয়ে বসে থাকলে হবে না। ছেলেটা এখন স্কুলে যাচ্ছে, বাহিরের জগতের মানুষের সাথে মিশছে। বড়রা হয়তো বাচ্চার এই ছোট্ট কুটিটুকু বুঝবে, কিন্তু সমবয়সীরা তো আর বুঝবে না। আজকে একজন তোতলা বলেছে, কালকে আরও একজন বলবে। যখন বীর এই সত্যিকারের মানে বুঝতে পারবে, তখন নিশ্চয়ই খুব কষ্ট পাবে, নিজেকেও ছোট্ট সীমাবদ্ধ মনে করবে। আর এমন কিছু হওয়ার আগেই তাকে এর একটা কার্যকর সমাধান বের করতেই হবে। অন্তত চেষ্টা তো করতেই হবে। বোরাক ছেলেকে বিষয়টা অন্যভাবে বোঝালো। বলল, তোতলা একটা পচা কথা বাবা। এগুলো পচা বাচ্চারা বলে। তোমার বন্ধু ব্যাড বয় তাই বলেছে। ব্যাড বয়রা এমন অনেক পচা পচা কথা বলে। তাদের কথায় তুমি মন খারাপ করবে না, কানে না নিয়ে চুপ করে থাকবে, সেখান থেকে চলে আসবে। তাহলে তারা বিরক্ত হয়ে আর বলবে না। বীর বোরাকের খোঁচা খোঁচা দাড়িযুক্ত গালে হাত ছুঁয়ে ছাই দিল। ওকে পাপা, চড়ুই পাখিকেও বলবো চুপ করে থাকতে। ওলা পচা। বেলা ৮টা। শিকদার ম্যানশনের গেটের ওপর এসে পড়েছে। মোটুসিস ঠিকানা অনুসরণ করে কাঙ্ক্ষিত গেটের সামনে এসে বাইক দাঁড় করালো। হেলমেট খুলে চুলের পানিটলে একবার হাত বুলিয়ে সামনে তাকালো সে। বিশাল গেট, ভেতরে ছায়াগোড়া বাগান, কিন্তু আশেপাশে কেউই নেই। মোটুসি এগিয়ে গিয়ে লোহার গেটের সরু ফাঁকগুলো দিয়ে ভেতরে উকি দিল একবার, কিন্তু বাগানটা ছাড়া আর কিছুই যে চোখে পড়ল না। ঘড়ির দিকে তাকালো সে। ৮টা বেজে ৫। অকাত্তা পকেট থেকে ফোনটা বের করে কালকে সেই নম্বরেই কল করল। রিং হতে হতে কয়েক সেকেন্ড সময় নিল। কলটা কেটে যাওয়ার একবার আগ পর্যন্ত রিসিভ হলো তা। হ্যালো। ওপাশ থেকে ভেসে এলো ঘুম জড়ানো এক ভারী কণ্ঠস্বর, যেন গভীর ঘুমের ঘরে বিরক্ত ভঙ্গিতে কল রিসিভ করেছে অজ্ঞাত সেই ব্যক্তি। এদিকে ফোনের এপাশে মোটুসি পুরো স্তব্ধ বনে রইল। হ্যালো, এই একটা শব্দই তাকে থমকিয়ে দিল।
এ কেমন কণ্ঠস্বর! কোনো এক আকর্ষণীয় মুহূর্তের মধ্যে মটুসির সমস্ত চিন্তা আচ্ছন্ন করে ফেলল। পাল্টা কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে সে। মটুসি সাড়া না পেয়ে ওপাশ থেকে আবারও ভেসে এলো। হ্যালো, কে বলছেন? হ্যালো, কেউ কি আছেন? ইস, এক একটা শব্দ মটুসির বুকে এসে বিঁধছে যেন। একটা মানুষের ঘুম জড়ানো কণ্ঠস্বর এতটা সুন্দর হয় কিভাবে? মূল কথা এত মাদক মিশ্রিত, অসম্ভব ভারী, তবে খাসখসে নয়। এই সংবেদনশীল পুরুষাঙ্গুলির স্বরকে ব্যাখ্যা করা অসম্ভব। নিজের অজান্তেই মটুসি কোমল নারী মন মনাচ্ছন্ন হয়ে উঠল। ফাঁকা একটা ঢোক গিলে মরুভূমির মতো প্রখর হয়ে ওঠে, গলাটা ভিজিয়ে নিল সে। তার অবচেতন হৃদয় আবারও সেই কণ্ঠস্বর শোনার অপেক্ষা। কিন্তু বেশ খানিকক্ষণ পেরিয়ে গেলেও ওপাশ থেকে আর কোনো কথা আসায় এবার হুট করেই মটুসি ঘোর ছুটে গেল। ঘোর থেকে বেরিয়ে বাস্তবে ফিরে আসতেই চট করে কান থেকে ফোন নামিয়ে দেখল কল কেটে দিয়েছে। এবার নিজের আচরণের উপর নিজেই লজ্জা হতে লাগলো মটুসির। একটা অচেনা মানুষের কণ্ঠস্বর শুনে সে কিনা এভাবে বিভোর হয়ে রইল। ছি! মটুসি বিরক্তিত কপাল কুঁচকিয়ে বিড়বিড় করে বলল, আহ মৌ, কি করছিস তুই? এতক্ষণ কি ভাবছিলি? ধুর! মটুসি অপ্রস্তুত হয়ে দুই হাতে মুখটা একবার মুছে নিল। এতক্ষণ আগে ঘটে যাওয়া সকল ঘটনা মাথা থেকে মুছে ফেলে আবারও কল লিস্টে ঢুকল সে। আবেগকে প্রশ্রয় দিয়ে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে লজ্জা পেলে তো আর ডেলিভারি দেওয়া যাবে না। এবার আর দ্বিধা নয়, বরং পেশাদারিত্ব বজায় রাখার তাগিদে আবারও ডায়াল করল। একদিকে ঋণ হচ্ছে, অন্যদিকে মটুসি নিজের মনকে শক্ত করছে। কিছুক্ষণ রিং হওয়ার পর ওপাশ থেকে কলটা রিসিভ হলো। অপর পক্ষকে কিছু বলতে না দিয়ে সে নিজেই প্রথমেই স্পষ্ট গলায় বলে উঠল, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি মৌস কেক হাউস থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। এবার স্বরটা আগের চেয়ে অনেকটাই সজাগ, স্বাভাবিক। মটুসি দম ফেলে স্বাভাবিক হয়ে বলল, আসলে আমি আপনার গেটের সামনে দাঁড়িয়ে আছি। ডেলিভারিটা রিসিভ করে নিলে ভালো হতো। ও আচ্ছা, আপনি প্লিজ আরেকটু ওয়েট করেন। মটুসি কেকের বক্স থেকে হাতে দাঁড়িয়ে, তার অগোচরের ভেতরের অজানা একটা চাপা উত্তেজনা কাজ করছে। যার কণ্ঠস্বর এমন মাদকময়, যার প্রতিটা শব্দ একটা অভিজাত্য মিশে থাকে, সে মানুষটা আসলে দেখতে কেমন হবে? হয়তো ভীষণ পরিপাটি, কথার মধ্যেই অভিজাত্যপূর্ণ ব্যক্তিত্বের অধিকারী। উত্তেজনা নিয়ন্ত্রণ করার জন্য সে বারবার গায়ে জড়ানো চাদরের পাড়টা ঠিক করে নিচ্ছে। এমন ছেলে মানুষেরা কোনো মানেই হয় না মটুসির কাছে। তবু অবাধ্য বুকের ভেতরে দুকবুকানি থামছেই না। মটুসি সান্ত্বনা দিল নিজেকে, হয়তো তেমন কিছু না, কেবল কৌতূহল থেকেই এই উত্তেজনা। অথচ এই সকলের মটুসি কল্পনাও এক বালতি ঠান্ডা পানি ঢেলে দিয়ে গেট খুলে মাঝবয়সী লোক বেরিয়ে এলো। পরনে লুঙ্গি আর জ্যাকেট, চোখে এখনো ঘুমের অবেশ লেপ্টে আছে, মুখ ভর্তি অবিন্যস্ত দাড়ি আর এলোমেলো চুল। মটুসি বড় বড় চোখে সেদিকেই তাকিয়ে, তার চোখের পলকই পড়ছে না। মাথা থেকে পা পর্যন্ত স্ক্যান করা শেষ। তার কাঙ্ক্ষিত কণ্ঠস্বরে মালিক কি তবে এই অনাকাঙ্ক্ষিত মানুষটাই? হতেই পারে, অসম্ভবের তো কিছুই না। এর জন্যই বলে, কারোর সম্পর্কে অল্প জেনেই তাকে কল্পনা করা যায় না, আবার ব্যবহারিক রূপ দেখেও তাকে নিয়ে মন্তব্য করা উচিত না। লোকটি আর চোখে মটুসির দিকে তাকিয়ে একগাল হাই তুলে অস্পষ্ট স্বরে বলল, আপনি কি কেক লয়ে আইছেন? লোকটার কথা শুনে মটুসি আর একটা দফায় চমকালো, সাথে চস্তি পেয়েও বুঝি।
লোকটি উচ্চারণের ধরন, স্বনের টান সবকিছুই একদম সাধারণ আঞ্চলিক। এটি কোনোভাবেই ফণিসী মাদকাময় গভীর অভিজাত্যে ভরা কণ্ঠস্বর নয়। এবার সে নিশ্চিত এই মানুষটা সেই ব্যক্তি নন। তবে মোটু সে নিজের উপরই চরম বিরক্ত। কেন সে এত কল্পনাপ্রবণ হয়ে উঠেছে? কেন একটা কণ্ঠস্বর তাকে এতটা প্রভাবিত করছে? মোটুসি দীর্ঘশ্বাস ফেলে কেকের বক্সটি বাড়িয়ে ধরল। লোকটি আলসামি করে বক্সটা হাতে নিল। জিজ্ঞাসা করল, আর কত পাইতেন? বাকি ৮০০ টাকা। লোকটি জ্যাকেটের পকেট থেকে খসখসে কিছু নোট বের করতে বলল, আচ্ছা দিতাছি। দাঁড়িয়ে থাকতে থাকতে মোটুসির নজর গেল সামনের খোলা গেটটার দিকে। গেট খোলা থাকায় ভেতরে থাকা অফ হোয়াইট রঙের বিশাল ডুপ্লেক্স বাড়িটা সরাসরি দৃশ্যমান। মোটুসি বেশ অবাক হলো। ছোটোখাটো কোনো রাজপ্রাসাদের চেয়ে কোনো অংশে কম নয় বাড়িটা। এত সুন্দর বাড়িও তাদের রাজশাহীতেও আছে। এবার আরেকটু ভালো করে তাকাতেই মোটুসির চোখ জোড়া বিষণ্ণয়ে বড় বড় হয়ে গেল। গেটের উপর বড় বড় অক্ষরে লেখা, শিকদার ম্যানশন। বুকের ভেতরটা ধক করে উঠল তার। সে কি তবে খোদ শিকদার বাড়িতে ডেলিভারি দিতে এসেছে? রাজশাহী অঞ্চলের শিকদার বংশকে চেনে না এমন মানুষ মেলা ভার। এলাকার অন্যতম অভিজাত্য পূর্ণ এবং প্রভাবশালী বংশধর হিসেবে তাদের খ্যাতি অনেক পুরনো। এমনকি প্রাক্তন মেয়র আজান উদ্দিন শিকদারও ছিলেন এই বংশেরই একজন। মানুষ আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি কি অসাধারণ দক্ষতার সঙ্গে পুরো পৌরসভাকে নিয়ন্ত্রণ করতেন। ভদ্রলোকের মৃত্যুর পর থেকে সেই শৃঙ্খলা আর শক্তি দেখা যেন আর মেলেই না শহরে। সে কিনা এই শিকদার বাড়িরই একজন এতক্ষণে কল্পনা করছে। তার কণ্ঠের উপর ক্রাশ খেয়ে বসে আছে। হায় হায়, সে ব্যক্তি যদি একবার সেই খবর জানতে পারেন তবে তার গর্দান নিয়ে ছাড়বেন। তখনই সামনের লোকটা টাকা ধরল তার দিকে। এই নেন আপনার বাকি টাকা। মোটুসি চোখ সরিয়ে টাকাগুলোর দিকে তাকালো। খক করে সেগুলো কোনো গুনাগুনি ছাড়াই ব্যাগে ঢুকিয়ে নিয়ে বাইকের কাছে ফিরে এলো। এখান থেকে পালাতে পারলেই বাঁচেছে। এসব জায়গায় তাদের জন্য নয়। বেলা ইতিমধ্যেই 8:30। আজকে শুক্রবার হওয়ায় নিয়ম ভেঙে এতক্ষণ ঘুমিয়েছে বোরাক। বিছানা ছেড়ে উঠতেই মেঝেতে কয়েকবার পুশ আপ দিয়ে শরীরের আড়মোচা ভাবটা কাটিয়ে নিল সে। তারপর ওয়াশরুমের দিকে ফ্রেশ হয়ে এসে বীরকে উঠিয়ে ফ্রেশ করিয়ে আনলো। এরপর বাবা ছেলে আর টাইটার নিচে নেমে এলো। আশা আর একজন পরিচালিকা টেবিলে নাস্তা সাজাচ্ছে। সারা ডাইনিংয়ে গরম গরম খিচুড়ি মৌ মৌ গন্ধ ছড়িয়ে পড়ছে। কাছে আসতেই বীর বাবার কোল থেকে ফুপুমণির দিকে হাত বাড়িয়ে দিল। গুড মর্নিং ফুপুমণি। বীরের মিষ্টি কণ্ঠস্বর শুনে আশা মুচকি হেসে তাকে কোলে তুলে নিল। বীরের গালে চুমু খেয়ে বলল, গুড মর্নিং সোনা। আমার বাবাটার ঘুম ভেঙেছে? তারপর বোরাকের দিকে তাকিয়ে বলল, শুভ সকাল ভাইয়া। বোরাক চেয়ার টেনে বসতে বসতে বলল, শুভ সকাল। ভুবন কোথায়? ঘুমাচ্ছে ভাইয়া। ভোরে উঠে জ্বালাতে শুরু করছিল, একটু আগে আবার ঘুমালো। তুইও ভুবনের সাথে একটু রেস্ট করে নিতে পারতি। রেস্ট করতে গেলে নাস্তা বানাতো কে? তুই না থাকলে নাস্তা তৈরি হয় না? হয়তো, কেন হবে না? কিন্তু কি তৈরি হয় তাও তো জানি। এই জন্যই পার্মানেন্ট সলিউশন বের করতে চাচ্ছি। বোরাক প্রসঙ্গ পাল্টালো। জিজ্ঞাসা করলো, কেক পেয়েছিস? হ্যাঁ। আলম চাচা দিয়ে গেল। তুমি অর্ডার করছিলে? হ্যাঁ। যাক ভালোই হয়েছে। গোল্লাছুটের দলবল এসেছে আজকে।
সবাই মিলে কাটা হবে। কখন আসবে ওরা? বিকেলের দিকে। রাতে এখানেই খাবে। আচ্ছা, বাজার লাগবে কোনো? না, মাছ মাংস সবই আছে। তারপরও কিছু লাগলে আমি আলম চাচাকে দিয়ে আনাবো। আরোয়া ওঠেনি? না, মহারানী ছুটির দিন আজকে। ডেকে দে ওকে, কথা আছে। আশা বীরকে কোলে তুলে নিয়ে আরোয়াকে ডাকতে তার ঘরের দিকে চলে গেল। এদিকে বোরাক একটি বাটিতে কিছুটা ক্যাটফুট নিয়ে টাইটানের সামনে রাখল। টাইটান খুশিতে মৌ মেউ করতে ধন্যবাদ জানিয়ে তার ব্রেকফাস্ট শুরু করে দিল। এরপর বোরাক বীরের নাস্তার জন্য টেবিলে ফলের ঝুড়ি থেকে একটি কলা, আপেল, কিছু লাল আঙ্গুর এবং স্ট্রবেরি নিল। সেগুলো ছোট ছোট টুকরা করে কেটে তার সঙ্গে 3-4 চামচ ইয়োগার্ট মিশিয়ে নাড়াচাড়া করে নিল। ব্যাস, তৈরি হয়ে গেল বীরের নাস্তা, ফুড ইয়োগার্ট। বীর এই খাবারটা ভীষণ পছন্দ করে, তাই প্রায় প্রতিদিন সকালে এই নাস্তাটা তার মেনু। আরোয়াকে ডেকে দিয়ে ফিরে এলো আশা। বীরকে বোরাকের পাশে চেয়ারে বসিয়ে দিয়ে রান্নাঘরে চলে গেল। বোরাক চামচে করে ফুড ইয়োগার্ট নিয়ে বীরের মুখের সামনে ধরতেই বীর নাক ছিটকিয়ে পিছনে সরে গেল। পাপা, আমি ফুড খাবো না। ওই খিচুড়ি খাবো। খিচুড়ির বাটির দিকে আঙ্গুল তাক করে বলল বীর। আশা বলল, বীর বাবা, তুমি খিচুড়ি খাইতে পারবে না, অনেক ঝাল। জালই খাবো, বোরাক বলল। পাপা জেদ করে না, তুমি জাল খেতে পারবে না। বীর নাছোড়বান্দা, না পারবো, খিচুড়ি দাও। অগাধ্যা ছেলের জেদের কাছে হার মেনে বোরাক অল্প একটু খিচুড়ি চামচে নিয়ে বীরকে খাইয়ে দিল। কিন্তু বীরের জিহ্বা তো ঝাল খাবারের সাথে একেবারেই অভ্যস্ত নয়। মুখে দেওয়া মাত্রই ঝালে অস্থির হয়ে বীর ঝাল ঝাল বলে মুখ থেকে সবটুকু খিচুড়ি বোরাকের হাতের তালুতে উগলিয়ে দিল। আশা হাসতে হাসতে তাড়াতাড়ি করে পানি খাইয়ে দিল ওকে। বলল, নাও এবার। খিচুড়ি তো বীর খেতে পারল না, তাহলে এখন কি খাবে? বীর পানি খেয়ে মুখ কাচুমাচু করে বলল, খিচুড়ি অনেক ঝাল, বীর ফ্রুটই খাবে। বোরাক মৃদু হেসে ফুড ইয়োগার্ট খাওয়াতে লাগলো ছেলেকে। কিছুক্ষণের মধ্যেই আরোয়া এসে উপস্থিত হলো টেবিলে। গুড মর্নিং ভাইয়া আপু। গুড মর্নিং। গুড মর্নিং বস। বীরও মিষ্টি হেসে উঠল। গুড মর্নিং ফুপুমণি। আমার বাবাটা। আরোয়া মুচকি হেসে বীরের গাল টেনে আশার পাশের চেয়ারটাকে দিয়ে বসলো। খাওয়ার এক পর্যায়ে বোরাক আরোয়াকে উদ্দেশ্য করে বলল, ভার্সিটি কেমন চলছে? ভালো ভাইয়া। ইনকোর্সে ডেট দিয়েছে নাকি? না, দেয়নি, তবে মার্চের প্রথম সপ্তাহে শুরু হতে পারে। আচ্ছা, ভালো। বর্তমানে যেই ফ্রেন্ড সার্কেলের সাথে আছিস সেখান থেকে বেরিয়ে আসবি। আরোয়ার হাত থমকে গেল। অবাক হয়ে বলল, ভাইয়া বুঝলাম না। যেই বন্ধু মহলের সাথে চলাফেরা করছিস তাদের সাথে আর চলবি না। কেন ভাইয়া, কোনো সমস্যা? অনেক সমস্যা। আমার কানে যেন আর না আসে আবার তুই তাদের সাথে মিশেছিস। আশা এবার মুখ খুলল। এত বড় ফ্রেন্ড সার্কেল দিয়ে কি করবি? দু একটা বিশ্বস্ত বেস্ট ফ্রেন্ড রাখবি, যাদের সাথে সব শেয়ার করা যাবে, তাই তো যথেষ্ট। আমরাও তো পড়াশোনা করেছি, আমাদের জীবনেও বান্ধবী বলতে ওই দুইটাই। সে হাই স্কুল থেকে আজ পর্যন্ত একটাও বাড়েনি, কমেওনি। আরোয়া কিছুটা বিরক্তিত হয়ে বলল, আপু, তোমাদের সময় আর আমাদের সময় আলাদা। আমরা দুটো আলাদা জেনারেশন, তাই আমার সব ক্ষেত্রে তোমার জীবনের যুক্তি কার্যকর হবে না। বোরাক বলল, বন্ধুবান্ধব খারাপ জিনিস না, তবে বন্ধু নির্বাচনে সচেতন থাকতে হয়। বাহিরের চোখ কান খোলা রেখে চলতে হবে।
যত ভালো বন্ধুই হোক না কেন। অন্ধবিশ্বাস করা যাবে না কাউকেই। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন।